Dear audience, welcome to my channel Accounting School. আজকে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 এর চ্যাপ্টার 4 ম্যানার অফ ভ্যাট কালেকশন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি তিনটা পার্টে বিভক্ত। ইনপুট থেকে কিভাবে ভ্যাট কালেকশন করা হবে, জেনারেল সাপ্লাইজ থেকে কিভাবে কালেকশন করা হবে, আর স্পেশাল সাপ্লাইজ থেকে কিভাবে কালেকশন করা হবে। ম্যানার অফ ভ্যাট কালেকশন অন দ্য ইনপুট স্টেজ আলোচনা করার জন্য আমাদের ইনকুট্রাম কনসেপ্টটা বুঝতে হবে। তো ইনকুট্রাম ইজ দ্য শর্ট ফর্ম অফ ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস which are a series of predefined commercial terms published by the International Chamber of Commerce relating to international commercial law. So ICC, which is the abbreviation of International Chamber of Commerce, বর্তমানে টোটাল 11টা টার্ম ইউজ করে, যেগুলোকে ইনপুট টার্ম হিসেবে পরিচিত। এগুলো হচ্ছে EXW, FCA, FAS, FOB, DPU, DAP, DDP, CPT, CFR, CIF and CIP। এই টার্মগুলোর পূর্বে টোটাল 13টা টার্ম ছিল। এগুলো নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে ডিটেল আলোচনা করব। তো আজকে এই টার্মগুলো আমার বোঝার দরকার টু ডিটারমাইন দ্য অ্যাসেসেবল ভ্যালু, কারণ অ্যাসেসেবল ভ্যালুর উপর বেসড করে সিডিআরডি, এসডি এবং এইগুলোর উপর কোনো আইটেম একুমুলেটেড হয়ে ভ্যাট নির্ধারিত হয়, এটি নির্ধারিত হয়, এআইটি নির্ধারিত হয়। এগুলো বোঝার জন্য আমার এই টার্মের কনসেপ্টটা বোঝার প্রয়োজন ছিল। দেন আমরা ইনপুট টার্মগুলোর উপর বেস করে কিভাবে অ্যাসেসেবল ভ্যালু ডিটারমাইন করতে পারি এবং অ্যাসেসেবল ভ্যালুর উপর বেস করে কিভাবে সিডিআরডি, এসডি, ভ্যাটেবল প্রাইস, ভ্যাট, তারপর এআইটি, এটি এগুলো কিভাবে ডিটারমাইন করব সেটা এখন দেখব। তো আমাদের যদি অ্যাসেসেবল ভ্যালু না থাকে, অ্যাসেসেবল ভ্যালুটা আমাদেরকে ডিটারমাইন করে নিতে হবে। আমাদের যেই 11টা ইনপুট টার্ম আছে তার মধ্যে একটা টার্ম হচ্ছে FOB প্রাইস, হুইচ ইজ ফ্রি অন বোর্ড। তো ফ্রি অন বোর্ডের ক্ষেত্রে যদি ফ্রি অন বোর্ড প্রাইজের সাথে আমরা যদি ফ্রেট যোগ করি তাহলে আমরা C&F প্রাইস পাবো। তো C&F প্রাইস পাওয়ার পরে C&F প্রাইজের সাথে যদি ইন্স্যুরেন্স কস্ট যোগ করি তাহলে পাবো CIF প্রাইস। CIF প্রাইজের সাথে যদি ল্যান্ডিং চার্জ যোগ করি তাহলে আমরা পাবো অ্যাসেসেবল ভ্যালু। এখন যে FOB প্রাইস আমার জানা থাকার পরে আমি ফ্রেইটের যে অ্যাকচুয়াল কস্ট সেটা আমি যদি না জানি, সেই ক্ষেত্রে আমাকে FOB প্রাইজের উপর 20% ধরে ফ্রেইট কস্টটা বের করতে হবে। অ্যাট দ্য সেম ওয়ে যদি আমার ইন্স্যুরেন্স কস্ট আমার জানা না থাকে, সেক্ষেত্রে C&F প্রাইজের সাথে C&F প্রাইজের উপর 1% করে ইন্স্যুরেন্স কস্ট বের করতে হবে। ঠিক সেমভাবে যদি আমার লেন্ডিং চার্জও আমার জানা না থাকে, সেক্ষেত্রে আমার CIF প্রাইজের উপর 1% ধরে ল্যান্ডিং চার্জ বের করতে হবে। তো এই CIF প্রাইজের সাথে ল্যান্ডিং চার্জ যোগ করার পর আমরা অ্যাসেসেবল ভ্যালু ডিটারমাইন করতে পারবো। এবার আমরা অ্যাসেসেবল ভ্যালুর উপর বেস করে কিভাবে সিডিআরডি এবং এসডি ডিটারমাইন করা হয় এগুলো দেখব। তো সিডিআরডি ডিটারমাইন করার জন্য আমার অ্যাসেসেবল ভ্যালুর উপর রেসপেক্টিভ যে রেট থাকবে সেই রেট দিয়ে গুণ দিয়ে সিডি এবং আরডি বের করতে পারবো। আর এসডি ক্যালকুলেশন করার সময় অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডিআরডি যোগ করার পর যেই টোটাল অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টের উপর এসডি রেট গুণ করে আমি এসডির অ্যামাউন্টটা বের করতে পারবো। আর ভ্যাটেবল প্রাইসটা ডিটারমাইন করার সময় অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডিআরডি এবং এসডি যোগ করে যেই অ্যামাউন্ট আসবে সেটা হবে আমার ভ্যাটেবল প্রাইস। আর এই ভ্যাটেবল প্রাইসের সাথে যদি আমি ভ্যাট রেট গুণ করি তাহলে আমি পাবো ভ্যাট। আর এআইটি বের করার জন্য আমার অ্যাসেসেবল ভ্যালুর উপর এআইটি রেট গুণ দিয়ে এআইটি বের করতে হবে। আর এটি বের করার জন্য যেটা ইনপুট স্টেজে আমরা যেটা দিয়ে থাকি, হুইচ ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এটা নিয়েও আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো এটিটা ডিটারমাইন করার সময় আমার ভ্যাটেবল প্রাইজের সাথে এটি রেটটা গুণ দিতে হবে। আমরা এটি রেট যেটা জানি যে 5% লাস্ট ইয়ারে ছিল, এবছর একটু সামান্য পরিবর্তন আনা হয়েছে, সেটা এই ভিডিওর শেষ অংশে আলোচনা করব। তো ভ্যাটেবল প্রাইজের সাথে এটি রেট গুণ দিয়ে আমি
অ্যামাউন্ট অফ এটি বের করব। আমরা এখন ইনপুট স্টেজে ভ্যাট কিভাবে নির্ধারণ করা হবে, ভ্যাটটা কিভাবে কালেকশন করা হবে সেইটা নিয়ে আলোচনা করব। তো সেকশন 28 যেটা বলছে যে ভ্যাটেবল প্রাইসটা কিভাবে ডিটারমাইন করতে হবে, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। এখন আমি যেটা আলোচনা করব, অন্যান্য আর কোন কোন জায়গায় ইনপুট স্টেজে ভ্যাট অ্যাপ্লিকেবল হয় এবং ভ্যাট কীভাবে কী ম্যানারে কালেকশন করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো সেকশন 29 যদি আমি কনসিডার করি, তাহলে সেকশন 29 হচ্ছে ভ্যালু অফ রিইম্পোর্টেড গুডস। দ্যাট মিনস পুনঃ আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ। দ্যাট মিনস কোন মূল্যের উপর আমি ভ্যাটটা নির্ধারণ করব, সেটার জন্য যদি সেটা পুনঃ আমদানিকৃত হয়, দ্যাট মিনস আমি এক্সপোর্ট করার পরে আবার যদি পুনরায় আমদানি করি, তাহলে সেটার ভ্যালুটা কীভাবে নির্ধারণ করব। তো সেটার ভ্যালুটা নির্ধারণ করার সময় আমার যেই ভ্যালুতে আমি এক্সপোর্ট করেছিলাম সেই এক্সপোর্ট ভ্যালুর সাথে যদি পরবর্তীতে ওই অ্যামাউন্টের উপর কোনো এডিশন হয়, অ্যাট দ্য টাইম অফ কোনো রিপেয়ার হয়, ইন্স্যুরেন্সের জন্য কোনো কস্ট অ্যারাইজ হয়, ফ্রেইট এবং ল্যান্ডিং চার্জের জন্য কোনো কস্ট অ্যারাইজ হয়, তাহলে এই কস্টগুলো যোগ করার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার উপর বেস করে আমি ভ্যাটেবল প্রাইস ডিটারমাইন করব। তারপরে এক্সপেক্টিভ এইচএস কোড অনুযায়ী যেই রেট অনুযায়ী ভ্যাট অ্যাপ্লিকেবল হয় সেই রেট অনুযায়ী ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। তো আর সেকশন 30-তে গিয়ে আমরা দেখব ইনপুটস ফর এক্সপোর্ট। দ্যাট মিনস আমি রপ্তানি করার উদ্দেশ্য যদি কোনো গুডস আমদানি করে থাকি, সেটা হচ্ছে ইনপুটস ফর এক্সপোর্ট। তো সেখানে যেটা বলা আছে, এ গুড ব্রড ফর এক্সপোর্ট উইদাউট বিং রিলিজড ফর কনজামশন ইনসাইড বাংলাদেশ শ্যাল নট বি লায়েবল টু এনি ট্যাক্স। দ্যাট মিনস আমি যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি যেটা পরবর্তীতে এক্সপোর্ট করব, দ্যাট বাংলাদেশের ভিতরে এটার কনজামশন হবে না, সেক্ষেত্রে সেটার উপর কোনো ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। সেকশন দেন 31 যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। এটি যেটা বলেছিলাম যে এটা হচ্ছে প্রিভিয়াস যে কারেন্ট ট্যাক্সের যে একটা সেকশন ছিল সেই সেকশনের রিপ্লেসমেন্ট হচ্ছে এটা। তো সেটার লাস্ট ইয়ার পর্যন্ত সেটা সিঙ্গেল রেট ছিল, 5% ছিল। এই বছর দুইটা রেট করা হয়েছে, একটা 5% আর একটা হচ্ছে 4%। 4% হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যদি কেউ আমদানি করে থাকে সেক্ষেত্রে এটি রেট হবে 4% আর আদার কেসেসের জন্য 5%। অ্যাট দ্য সেম টাইম জুন মাসের 9 তারিখের দিকে একটা এনবিআর একটা এসআরও পাবলিশ করেছিল, এসআরও নাম্বার 106। তো এই 106 নাম্বার এসআরও কিছু কন্ডিশনের উপর বেস করে এই এসআরও অনুযায়ী এটি থেকে কিছু কিছু ক্ষেত্রে এক্সামশনও দেওয়া হয়েছে। তা সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইট থেকে, এনবিআর এর ওয়েবসাইট থেকে এসআরওটা দেখে নেবেন। আর যদি এনবিআর এর ওয়েবসাইটে না পাওয়া যায় তাহলে বিজি প্রেস থেকে দেখে নেবেন। ডেটটা হচ্ছে 9th জুন 2020। এখন আমরা সেকশন 31 এর আন্ডারে আমরা যে এটিটা পেমেন্ট করে আসি সেই এটিটাকে কিভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট দিব অথবা কিভাবে রিফান্ড নিব সেটা নিয়ে আলোচনা করব। যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি রুল 2016 এর রুল নাম্বার 19 এ আলোচনা করা হয়েছে। এটাকে আমরা দুইটা প্রসেসে ভাগ করব। একটা হচ্ছে যদি কনজাম্পশনের জন্য আমি ইম্পোর্ট করে থাকি, আর একটা হচ্ছে যদি বিজনেস প্রসেসে অথবা ম্যানুফ্যাকচারিং এর জন্য কোনো গুডস ইম্পোর্ট করে থাকি তাহলে কিভাবে। প্রথমে রিফান্ড ফর ইম্পোর্টার ফর কনজাম্পশন, মানে কোনো ইম্পোর্টার যদি কনজাম্পশনের জন্য কোনো কিছু ইম্পোর্ট করে থাকে সেক্ষেত্রে এটিটা পেমেন্ট করার 60 ডেইজের মধ্যে রেসপেক্টিভ কমিশনারের কাছে ইন দ্য ফর্ম অফ মূসক 4.1 এ অ্যাপ্লাই করবে। তারপরে কমিশনার 15 ডেইজের মধ্যে একটা ক্রস চেক প্রোভাইড করবে সেই ইম্পোর্টারকে। আর যদি ম্যানুফ্যাকচারিং অথবা বিজনেস স্টেজে যদি হয় সেক্ষেত্রে আমি যেই মাসে এটিটা পেমেন্ট করব সেই মাসে অ্যাডজাস্টমেন্ট হিসাবে নিব। আর অ্যাডজাস্টমেন্ট হিসাবে নেওয়ার পরবর্তী মানে ওই মান্থে যদি আমি অ্যাডজাস্টমেন্ট না নিতে পারি সেই ক্ষেত্রে আমি পরবর্তী 4টা ট্যাক্স পিরিয়ড পর্যন্ত অ্যাডজাস্টমেন্টটা নিতে পারবো। এভাবে অ্যাডজাস্টমেন্ট নেওয়ার পরে যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আমি ফুল অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে না পারি সেক্ষেত্রে আমি সেকশন 68 এবং 69 এর যে প্রসেস উল্লেখ করা আছে সেই প্রসেস অনুযায়ী রিফান্ডের জন্য ক্লেম করব। এবার আমরা
ম্যানার অফ ভ্যাট কালেকশন ইন দ্য কেস অফ জেনারেল সাপ্লাইজ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাইজ নিয়ে আলোচনা করব, যেটা সেকশন 32 অফ ভ্যালু এডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 এ বলা আছে। তো এখানে যা বলা আছে, যা ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই শ্যাল বি দ্য কনসিডারেশন ফর সাচ সাপ্লাই। দ্যাট মিনস আমার ট্যাক্সেবল সাপ্লাইটা হবে ওই সাপ্লাইজের জন্য যে কনসিডারেশনটা পেমেন্ট করা হবে সেটাই হবে আমার ট্যাক্সেবল সাপ্লাইজ। কারণ এটা থেকে রিডিউস করতে হবে বাই অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য ট্যাক্স ফ্র্যাকশন অফ দ্যাট কনসিডারেশন। দ্যাট মিনস আমার যেই টোটাল যে ট্যাক্সেবল সাপ্লাইটা থাকবে সেই সাপ্লাই থেকে আমার ভ্যাট অ্যামাউন্টটা বাদ দিলে বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাই হবে আমার ট্যাক্সেবল সাপ্লাইজ, যেটাকে নর্মালি আমরা বেস ভ্যালু বলে থাকি। এখন এই বেস ভ্যালুটা যদি টোটাল সাপ্লাইজ দেওয়া থাকে তাহলে আমি ক্যালকুলেশন করার সূত্রটা হবে টোটাল সাপ্লাইজ ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস ভ্যাট রেট। এবার আমি যদি কোনো সার্ভিস ইম্পোর্ট করি এবং সেই সার্ভিসটা যার থেকে আমি ইম্পোর্ট করব, মানে দ্যাট মিনস সাপ্লায়ার এবং যে রিসিপিয়েন্ট হবে, এই দুইজন ব্যক্তি যদি রিলেটেড হয় একজন আরেকজনের সাথে, তাহলে বেস ভ্যালুর সাথে ফেয়ার মার্কেট প্রাইসকে কনসিডার করতে হবে। কিভাবে? যখন এই সাপ্লাইজের জন্য রিসিপিয়েন্ট থেকে সাপ্লায়ার কোনো কনসিডারেশন নিবে না, সেই ক্ষেত্রে সরাসরি ফেয়ার মার্কেট প্রাইস হবে এটা ট্যাক্সেবল সাপ্লাইজ। আর যদি কোনো কনসিডারেশন নিয়ে থাকে এবং সেই কনসিডারেশনটা ফেয়ার মার্কেট প্রাইস থেকে কম হয়, সেক্ষেত্রে কনসিডারেশন অ্যামাউন্ট থাকার পরও আমার ফেয়ার মার্কেট প্রাইসকেই ট্যাক্সেবল সাপ্লাইজ হিসেবে কনসিডার করতে হবে। আবার এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি কোনো রিসিপিয়েন্ট তার কোনো অ্যাসোসিয়েট বা প্যারেন্টস কোম্পানি থেকে যদি কোনো কিছু সাপ্লাই কোনো কিছু পারচেস করে থাকে, কোনো সার্ভিস পারচেস করে থাকে, সেক্ষেত্রে সেই সার্ভিসের জন্য সে কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হবে না। সেকশন 33 যেটা বলছে করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল, দ্যাট মিনস টাইম অফ পেমেন্ট ভ্যাট, মূসক কখন প্রদান করব। তো এখানে যে 4টা অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যেটা সর্বপ্রথম ঘটবে ওই সময়ে হবে মূসক ভ্যাট পেমেন্ট করার জন্য সময় হবে সেই 4টা সময়ের মধ্যে যেটা সর্বপ্রথম ঘটবে। 4টা অ্যাক্টিভিটি কি কি? when such supply is made, when a tax invoice for such supply is issued, when a part or whole of the consideration is received, when supply is for personal use or others. That means যখন কোনো সরবরাহ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় অথবা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়, এইটা একটা অ্যাক্টিভিটি। আর যদি কোনো সাপ্লাইজের জন্য পেমেন্টটা পার্শিয়ালি বা ফুললি যদি পেমেন্ট করা হয় এবং এই সাপ্লাইজের জন্য যদি ট্যাক্স ইনভয়েস, দ্যাট মিনস মূসক 6.3 প্রদান করা হয়, অথবা এই সাপ্লাইজটাই সরবরাহটাই যদি করা হয়ে থাকে, এই 4টা অ্যাক্টিভিটির মধ্যে যেটা আগে ঘটবে সেইটাই হবে টাইম অফ পেমেন্ট ফর ভ্যাট। দেন প্রোগ্রেসিভ অর পিরিয়ডিক সাপ্লাইজ। প্রোগ্রেসিভ আর পিরিয়ডিক সাপ্লাইজের ক্ষেত্রে অনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের ক্ষেত্রে ও 4টা অ্যাক্টিভিটি, এই নিম্নোক্ত যে 4টা অ্যাক্টিভিটি আছে, এই 4টা অ্যাক্টিভিটির মধ্যে যেটা সর্বপ্রথম ঘটবে সেই সময়টাই হবে ভ্যাট পেমেন্ট করার সময়। 4টা অ্যাক্টিভিটি হচ্ছে when separate invoices are issued for each supplies, when receivable consideration against such supplies is received in part or in full, when the price against the series of supplies become payable, the first day of the tax period to which the payable consideration relates, if it is possible to ascertain the payable amount at that time. That means এই 4টা অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যেটা সর্বপ্রথম ঘটবে ওই সময়টাই হবে প্রোগ্রেসিভ বা পিরিয়ডিক সাপ্লাইজের ক্ষেত্রেও ভ্যাট পেমেন্ট করার সময়। আর এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রোগ্রেসিভ এবং পিরিয়ডিক সাপ্লাইজের ক্ষেত্রে প্রত্যেকটা সাপ্লাইজ সেপারেট সাপ্লাই হিসাবে কনসিডার হবে। সেল অফ অ্যান এস্টাবলিশমেন্ট অ্যাজ এ গোয়িং কনসার্ন, যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে 3টা পার্টে আলোচনা করব। এটা হচ্ছে স্পেশাল যেই কেসটা আছে, স্পেশাল কেসের একটা হচ্ছে এটা সেল অফ অ্যান এস্টাবলিশমেন্ট অ্যাজ এ গোয়িং কনসার্ন। এটা সেকশন
36-এ এইটা নিয়ে আলোচনা করা হয়েছে। ট্রিটেড এজ এ সিঙ্গেল সাপ্লাই অ্যান্ড সাচ সিঙ্গেল সাপ্লাই শ্যাল নট বি রিগার্ডেড এজ এ সাপ্লাই মেড ইন বাংলাদেশ। এই যদি আমি কোনো এস্টাবলিশমেন্ট গোয়িং কনসার্ন কোনো এস্টাবলিশমেন্ট যেটা রানিং চলতেছে এটাকে যদি সেল করি এবং পরবর্তীতে সেমভাবেই যদি চলে, সেক্ষেত্রে এটাকে একটা সিঙ্গেল সাপ্লাই হিসাবে কনসিডার করা হবে এবং এই সিঙ্গেল সাপ্লাইটা বাংলাদেশের ট্যাক্সেবল সাপ্লাই হিসাবে গণ্য হবে না। Purchaser and seller should apply jointly in MUSOC 4.2 after paying all fines and dues or giving appropriate bank guarantees before 15 days. That means purchaser এবং seller এটা 4.2-তে অ্যাপ্লাই করবে, ইন দ্য ফর্ম অফ MUSOC 4.2-তে অ্যাপ্লাই করবে। তবে অ্যাপ্লাই করার পূর্বে রানিং বিজনেসের যদি ট্যাক্স অথরিটির কাছে কোনো প্রকার ফাইন বা ডিউজ থাকে সেটা অবশ্যই পেমেন্ট করতে হবে এবং যদি পেমেন্ট করে না থাকে সেক্ষেত্রে ওই ফাইনস অথবা পেনাল্টির জন্য পেমেন্টের জন্য একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে এই সেল করার 15 ডেজের পূর্বে আমার ইন দ্য ফর্ম অফ MUSOC 4.2-তে অ্যাপ্লাই করতে হবে। দেন ইন্টেন্ট টু কিপ ইকোনমিক অ্যাক্টিভিটি গোয়িং আফটার ইট সেলস। তবে যদি গোয়িং কনসার্ন হিসেবে এটাকে সেল করতে চায় এবং 4.2-তে অ্যাপ্লাই করে, তো এটা এনশিওর করতে হবে যে এইখানে রানিং যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো আছে সেল করার পরেও সেই ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো রান করবে। ইফ এ পার্ট অফ রানিং বিজনেস এস্টাবলিশমেন্ট ইজ ক্যাপাবল অফ বিং অপারেটেড সেপারেটলি, সাচ পার্ট শ্যাল বি রিগার্ডেড এজ এ সেপারেট ইকোনমিক অ্যাক্টিভিটি। যদি এই রানিং বিজনেসের কোনো একটা পার্ট সেপারেটলি অপারেট করার ক্যাপাবল হয় সেক্ষেত্রে সেপারেট ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে সেটাকে সেপারেট ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে সেটাকে কনসিডার করা যাবে। If you have any question regarding this video, you can ask in the comment section. I will try my best to answer every questions that you will ask. Thanks for watching.